একাদশ শ্রেণীর ভূগোল ক্লাসে আজ আমরা আলোচনা করব ভূগোল বিষয়ের বিভিন্ন শাখাগুলি সম্পর্কে। ইতিমধ্যে পূর্বের ক্লাসে তোমরা ভূগোলের বিষয়বস্তু ও ভূগোলের পরিধি সম্পর্কে যে আলোচনা শুনেছ, তাতে তোমরা জেনেছ যে ভূগোলের পরিধি আজ আধুনিক যুগে এসে ব্যাপক আকার ধারণ করেছে এবং তার বিস্তৃতিও বৃদ্ধি পেয়েছে এবং ভূগোলের সাথে যুক্ত হয়েছে বিভিন্ন বিষয়সমূহ, যেমন তার মধ্যে রয়েছে প্রাকৃতিক বিষয়সমূহ, সাথে সাথে রয়েছে ভৌগোলিক বিষয়সমূহ এবং ভূগোল চিন্তাধারার কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষ, অর্থাৎ মানবীয় বিষয় সকল। প্রকৃতি কিভাবে মানুষের উপর প্রভাব ফেলছে বা মানুষ প্রকৃতির ওপর কিভাবে কর্তৃত্ব করছে, সেই বিষয়গুলিও ভূগোল বিষয়ে অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়াও ভূগোলে গাণিতিক বিষয়সমূহ, নৃতত্ত্ব, ইতিহাস, রাজনীতি, জনসংখ্যা, অর্থনীতি, সামাজিক বিষয়সমূহ ভূগোলের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। সুতরাং ভূগোল আজ বিজ্ঞান রূপে পরিগণিত হয়েছে এবং ভূগোলের বিভিন্ন শাখার সৃষ্টি হয়েছে, যা এক একটি নিজস্ব গুণে, নিজস্ব বৈশিষ্ট্যে স্বতন্ত্র হিসেবে পরিগণিত হয়েছে। এই বিভিন্ন শাখাগুলি সম্পর্কে আজ আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি, আধুনিক যুগে আধুনিক ভূগোলের যদি জনক বলা যায় বা প্রতিষ্ঠাতা বলা যায়, তাহলে দুজনের নাম আমি আগের ক্লাসেও বলেছি, আলেকজান্ডার ফন হামবোল্ট এবং কার্ল রিটার। এই দুজন ভূগোলবিদকে বলা হয় আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা বা জনক। ফন হামবোল্টের যে অবদান, তা হলো তিনি প্রাকৃতিক ভূগোলের বিষয়টিকে এবং উদ্ভিদ ভূগোলের বিষয়টির প্রতিষ্ঠাতা বলা যায়। ক্লাইমেটোলজি শব্দটি তিনি প্রথম ব্যবহার করেন বা উদ্ভাবক। জিওনসি বা ভূবিজ্ঞান বা ব্যাপক অর্থে প্রাকৃতিক ভূগোলের তিনি প্রবর্তক। এছাড়াও তিনি অঞ্চল বা রিজিয়নের ধারণার প্রথম উদ্ভাবক। আর কার্ল রিটার ছিলেন এমন একজন ভূগোলবিদ যিনি ভূগোল চর্চার কেন্দ্রে মানুষকে নিয়ে আসেন, অর্থাৎ মানবীয় ভূগোলের বলা যেতে পারে তিনি প্রথম প্রতিষ্ঠাতা। পরবর্তী ক্ষেত্রে প্রাকৃতিক ভূগোল সম্পর্কে যিনি ব্যাপকভাবে গবেষণা করেছেন, তিনি হলেন আমেরিকার ভূবিজ্ঞানী উইলিয়াম মরিস ডেভিস। আর মানবীয় ভূগোলের গবেষণা করেছেন যিনি ব্যাপকভাবে পরবর্তী ক্ষেত্রে, তিনি হলেন ফ্রেডরিক র্যাটজেল। এই ফ্রেডরিক র্যাটজেল বিখ্যাত গ্রন্থ তার অ্যানথ্রোপোজিওগ্রাফি, এখানে তিনি মানবীয় ভূগোলের বিষয়ে প্রকাশিত প্রথম বই তিনি এটি প্রকাশ করেন। এছাড়াও আরেকজন ভূগোলবিদের নাম বলবো, এলসওয়ার্থ হান্টিংটন। তিনি যে বিখ্যাত একটি বই প্রকাশ করেন, সেটি হচ্ছেন সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট, অর্থাৎ সভ্যতা ও জলবায়ু। এই হান্টিংটন ছিলেন জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের প্রবক্তা। এইভাবে আধুনিক যুগে একেবারে বিংশ শতক অবধি দেখা যাচ্ছে বিভিন্ন ভূগোলবিদ ক্রমাগত তাদের গবেষণার মাধ্যমে ভূগোল বিষয়টিকে আরও বেশি সমৃদ্ধ করে তুলছে। এবার ভূগোলের বিভিন্ন শাখাগুলি, যদি এই বিভিন্ন বিষয়বস্তুগুলিকে একত্রিত করা যায়, তাহলে ভূগোলের তিনটি শাখা আমরা প্রধানত পাই। একটি হচ্ছে প্রাকৃতিক ভূগোল, দ্বিতীয় হচ্ছে জীব ভূগোল এবং তৃতীয়ত হচ্ছে মানবীয় ভূগোল। এই প্রাকৃতিক ভূগোল, জীব ভূগোল এবং মানবীয় ভূগোলের মধ্যে আবার বিভিন্ন শাখা রয়েছে বা বিভিন্ন বিষয় রয়েছে, সেগুলিও স্বতন্ত্র ভূগোল হিসেবে আজ বর্তমানে পরিগণিত হয়েছে। ছকে দেখো, চার্টের আকারে দেখানো হচ্ছে, সেইগুলিকে এবার এক এক করে আমরা আলোচনা করব। প্রাকৃতিক ভূগোলের প্রথম যে শাখাটি হচ্ছে, সেটি হচ্ছে জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল। এই জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোলে কি আলোচনা করা হয়? বিশেষত মহাজাগতিক বিষয়বস্তু সমূহ সম্পর্কে, তাদের উৎপত্তি, তাদের আকার, আয়তন, তাদের দূরত্ব, আপেক্ষিক অবস্থান,
তাদের তাদের গতিপথ, গতিবেগ এই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করা হয় ভূগোলের যে শাস্ত্রে, যে শাখায়, তাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল। এখানে বিভিন্ন গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, মহাকাশ, ধূমকেতু, উল্কা, নীহারিকা, নক্ষত্রমণ্ডল, বিভিন্ন উপগ্রহ, গ্রহাণু, এদের উৎপত্তি, তাদের আকার, আয়তন, তাদের গতিপথ, গতিবেগ, তাদের আপেক্ষিক অবস্থান, তাদের দ্বারা প্রভাব পৃথিবীতে কিভাবে পড়ছে, অর্থাৎ জোয়ার ভাটা কিভাবে হচ্ছে, সেখান থেকে উল্কাপাত কখন হবে, এই বিষয়গুলি সম্পর্কে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয় ভূগোলের এই অংশে, জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোলে। এই জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোলের কিছু পণ্ডিত যারা রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, যেমন প্রাচীনকাল থেকে হেরোডোটাস, টলেমি, প্লেটো, অ্যারিস্টটল, এরাটোস্থেনিস, গ্যালিলিও, কোপার্নিকাস, আর্যভট্ট, বরাহমিহির, এরা হচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোলের পথপ্রদর্শক। দ্বিতীয় যে শাখাটি হচ্ছে সেটি হচ্ছে ভূমিরূপ বিদ্যা বা বলা হয় জিওমরফোলজি। এই শাস্ত্রে কি আলোচনা করা হয়? সাধারণত প্রাকৃতিক ভূগোলের যে শাখায় এই পৃথিবীর প্রাকৃতিক উপাদানগুলি সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাটিকে বলা হয় ভূমিরূপ বিদ্যা। এখানে বিভিন্ন শিলার গঠন, পৃথিবীর অভ্যন্তর ভাগ, অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, ভান, চ্যুতি, আবহবিকার, নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, ভৌম জল, এই বিষয়গুলি এবং তা পৃথিবীর পৃষ্ঠের ওপর কি ধরনের পরিবর্তন ঘটাচ্ছে, সেই বিভিন্ন রূপের কিভাবে পরিবর্তন ঘটাচ্ছে, বিভিন্ন স্কাল্পচার বা ভাস্কর্য কিভাবে সৃষ্টি করছে পৃথিবীর ওপর প্রাকৃতিকভাবেই, প্রাকৃতিক উপাদানের দ্বারা, সেই বিষয়টিকে আলোচনা করা হয় এই ভূমিরূপ বিদ্যায়। এই ভূমিরূপ বিদ্যায় কিছু উল্লেখযোগ্য ভূগোলবিদ যারা রয়েছেন, যেমন উইলিয়াম মরিস ডেভিস, পিঙ্ক, মর্গ্যান, বর্তমানকালে রয়েছে যেমন ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, এই প্রমুখগণ হচ্ছেন এই ভূমিরূপ বিদ্যার কিছু পণ্ডিত ব্যক্তিত্ব। তৃতীয় যে শাখাটি হচ্ছে প্রাকৃতিক ভূগোলের জলবায়ুবিদ্যা, অর্থাৎ ক্লাইমেটোলজি। তাহলে ভূগোলের যে শাখায় জলবায়ু সম্পর্কে, আবহাওয়া সম্পর্কে, বায়ুমণ্ডলের বিভিন্ন পরিবর্তন ঘটনা সম্পর্কে আলোচনা করা হয় তাকেই বলা হবে জলবায়ুবিদ্যা। এই জলবায়ুবিদ্যায় বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান, যেমন উষ্ণতা, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, বায়ু প্রবাহ, বায়ুমণ্ডলের বিভিন্ন ধরনের নিম্ন স্তরের যে গঠন, যে আবহাওয়ার গোলযোগ, তারপরে সূর্যের তাপ, তার ফলে পৃথিবীর ওপর কি এফেক্ট পড়ছে, প্রভাব পড়ছে, সেই বিষয়গুলি সম্পর্কে জলবায়ুবিদ্যায় আলোচনা করা হয়ে থাকে। আর এই জলবায়ুবিদ্যা যে যিনারা এই শাস্ত্রের এই শাখাটিকে সমৃদ্ধ করেছেন, তার মধ্যে রয়েছেন উল্লেখযোগ্য কিছু পণ্ডিত ব্যক্তিত্বের নাম, আবহবিদের নাম, যেমন হচ্ছে কোপেন, থর্নথওয়েট, রসবি, টিওয়ার্থা প্রমুখ হচ্ছেন জলবায়ুবিদ্যার কিছু পণ্ডিত ব্যক্তিত্ব বা আবহবিদ। চতুর্থ যে শাখাটি হচ্ছে সেটি হচ্ছে সমুদ্রবিদ্যা বা ওশেনোগ্রাফি। এই ওশেনোগ্রাফিতে সাধারণত প্রাকৃতিক ভূগোলের এটি একটি শাখা, আর এই শাখায় আলোচনা করা হয় সাগর মহাসাগর সম্পর্কে। এবার এখানে কি আলোচনা করা হয়? সাগর মহাসাগরের বন্টন, সাগর মহাসাগরের তরঙ্গ, বিভিন্ন ধরনের সমুদ্র স্রোত, সমুদ্রের তলদেশের বা গঠন, ভূপ্রকৃতি, তারপরে হচ্ছে সমুদ্র জলের লবণতা, উষ্ণতা, সমুদ্র জলের বিভিন্ন ধরনের সম্পদ, তাদের সমুদ্রের মধ্যে অবস্থানকারী বিভিন্ন জীবসমূহ, অর্থনৈতিক তাদের যে গুরুত্ব, তাদের যে আন্তঃসম্পর্ক বা বাস্তুতন্ত্র সমুদ্র জলের মধ্যে, সেই বিষয়গুলিকে আলোচনা করা হয় এই সমুদ্রবিদ্যা শাস্ত্রটিতে। এখানকার উল্লেখযোগ্য কিছু পণ্ডিত ব্যক্তিত্বের নাম হচ্ছে, যেমন পসিডোনিয়াস, ভাদ্রুপ, সেফার্ড প্রমুখ হচ্ছে সমুদ্র বিজ্ঞানী। পঞ্চম শাখাটি হচ্ছে প্রাকৃতিক ভূগোলের মৃত্তিকা ভূগোল বা বলা যায় সয়েল জিওগ্রাফি। এখানে
কি আলোচনা করা হয়? এখানে আলোচনা করা হয় পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মৃত্তিকার গঠন, ধর্ম, উপাদান এই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করা হয়। মৃত্তিকা বিজ্ঞানের উল্লেখযোগ্য কিছু মৃৎবিজ্ঞানীর নাম হচ্ছে ডকুচেভ, মারব্যাট, বলদুইন প্রমুখ। এবার আলোচনা করব জীব ভূগোল সম্পর্কে। এবার জীব ভূগোলটা কি? সাধারণত জীববিজ্ঞানের যে শাখায় ভূপৃষ্ঠের উদ্ভিদ, প্রাণী, অণুজীবের উৎপত্তি, বন্টন, তাদের উপাদান, তাদের পারস্পরিক সম্পর্ক এগুলি বিচার বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় জীব ভূগোল। আর জীব ভূগোলের যে শাখাগুলি রয়েছে আবার সেগুলি হচ্ছে যেমন উদ্ভিদ ভূগোল, যেখানে শুধুমাত্র উদ্ভিদ সম্পর্কে আলোচনা করা হয়। সারা পৃথিবীব্যাপী যে বিভিন্ন ধরনের উদ্ভিদের বন্টন, বিভিন্ন ধরনের উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য, তাদেরকে সংরক্ষণ করার উপায়, তারা কেন বিনাশ হয়ে যাচ্ছে তার কারণ নির্ণয় করা, এই বিষয়গুলি সম্পর্কে উদ্ভিদ ভূগোলে আলোচনা করা হয়ে থাকে। আর এছাড়া রয়েছে প্রাণী ভূগোল। প্রাণী ভূগোলের মধ্যে যে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির প্রাণীদের উৎপত্তি, বন্টন এবং তাদের বিনাশের কারণ, যারা এখনো পর্যন্ত বিলুপ্ত হয়ে গেছে তাদের বিলুপ্তির কারণ, যারা এখনো অবশিষ্ট রয়েছেন তাদেরকে সংরক্ষণের কারণ, এইগুলি বিষয় নিয়ে আলোচনা করা হয় প্রাণী ভূগোলে। আর প্রাণী ভূগোলটিকে সমৃদ্ধ করেছেন যাদের গবেষণা, তাদের মধ্যে রয়েছে যেমন ওয়ালেস, মায়ার, কেইন, ডার্লিংটন প্রমুখ প্রাণীবিজ্ঞানীগণ। আর তৃতীয়ত হচ্ছে মানবীয় বাস্তুবিদ্যা বা হিউম্যান ইকোলজি। ভূগোলের এই শাখায় সাধারণত মানুষ আর পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আলোচনা করা হয়। এবার বিভিন্ন অঞ্চলের মানুষদের খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, বেঁচে থাকার উপায়, পরিবেশ, এগুলো বিভিন্ন ধরনের। তাহলে বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে, কিভাবে তারা বসবাস করছে, সেই পরিবেশে কিভাবে তারা নিজেদেরকে অভিযোজিত করছে, প্রতিদিনের তাদের জীবনযাত্রা কী রকম, এই বিষয়গুলি মানবীয় বাস্তুবিদ্যায় আলোচনা করা হয়ে থাকে। এবার হচ্ছে আরেকটি বিষয়, সেটি হচ্ছে পরিবেশ ভূগোল বা এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। জীব ভূগোলের এই শাখায় পরিবেশ সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। এখানে আলোচনার বিষয়বস্তু হচ্ছে যেমন পরিবেশের উপাদান, তাদের প্রকৃতি, প্রকারভেদ, মানুষের সঙ্গে পরিবেশের ক্রিয়া প্রতিক্রিয়া, পরিবেশের অবনমন, দূষণ, তারপরে হচ্ছে পরিবেশকে সংরক্ষণ করার জন্য, পরিবেশের গুণগত মান উন্নতির জন্য বর্তমানে মানুষের কি কর্তব্য, সেই বিষয়গুলি সম্পর্কে সচেতন করা, এই হচ্ছে পরিবেশ ভূগোলের আমাদের বিষয়সমূহ। এবং এই পরিবেশ ভূগোল আমরা খুব ছোটোবেলা থেকে কিন্তু আমাদের সিলেবাসে পাঠ্যক্রমের মধ্যেও কিন্তু অন্তর্ভুক্ত করা হয়ে এসছে এতদিন অবধি। এখনও আমরা পরিবেশ ভূগোল নিয়ে সচেতনতার বিষয়টিকে সামনে রেখে আমাদের ছোটোবেলা থেকে এই বিষয়টিকে আলোচনা করা হয় আলাদাভাবে। এবার আলোচনা করব মানবীয় ভূগোল, আর মানবীয় ভূগোলের মধ্যে কি কি শাখা রয়েছে সেই বিষয়গুলি নিয়ে। মানবীয় ভূগোল হচ্ছে সামাজিক বিজ্ঞানের যে শাখায় জনসংখ্যার বন্টন, জনসমষ্টির বৈশিষ্ট্য, জীবিকা, ধর্ম, রোগগ্রস্ততা, অর্থনৈতিক ক্রিয়াকলাপ, রাজনৈতিক সচেতনতা, সংস্কৃতি, দর্শন, সামাজিক অবস্থা, ঐতিহাসিক প্রেক্ষাপট, এগুলির ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় মানবীয় ভূগোল। অর্থাৎ মানুষকে অবলম্বন করেই যে বিষয়সমূহ উদ্ভব হয়েছে সেই বিষয়গুলিকে আলোচনা করা হয় এই মানবীয় ভূগোলের মধ্যে। মানবীয় ভূগোলের মধ্যে যে শাখাগুলি রয়েছে সেই শাখাগুলি হচ্ছে যেমন রাশিমাত্রিক ভূগোল বা কোয়ান্টিটেটিভ জিওগ্রাফি। এখানে সাধারণত কি করা হয়, ভূগোলের বিভিন্ন বিষয়সমূহকে পর্যবেক্ষণ করা হয়, তাদের সেই বিষয়গুলি সম্পর্কে রাশি তথ্য তৈরি করা হয়, সেগুলিকে বিচার বিশ্লেষণ করা হয় এবং তার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি, মডেল অবলম্বন করা হয়। এটি হচ্ছে রাশিমাত্রিক ভূগোলের অন্তর্গত এবং রাশিমাত্রিক ভূগোলে গণিতের একটি বিশেষ স্থান রয়েছে। ঠিক আছে, এই যে রাশিবিজ্ঞান বা রাশিমাত্রিক ভূগোল কোয়ান্টিটেটিভ জিওগ্রাফি, মার্কিন অধ্যাপক ফ্রেডরিক স্কিফার বিংশ শতকের 5 দশকে এই ভূগোলে রাশিমাত্রিক বিপ্লবটা নিয়ে আসেন। অর্থাৎ ভূগোলে
গণিতের অন্তর্ভুক্তি ঘটান। চোরলে, হ্যাগেট প্রমুখ হচ্ছে এই রাশি বিজ্ঞানকে অন্তর্ভুক্ত করা হয় বা স্ট্যাটিস্টিক্সকে এর মধ্যে স্থাপন করা হয় ভূগোলে। আর আজ তো তোমরা জানোই ভূগোলের বা তোমরা পড়বেও, ভূগোলের স্ট্যাটিস্টিক্সের একটা বিশেষ স্থান রয়েছে ভূগোলে। এই আমরা প্র্যাকটিক্যাল ক্লাসেও স্ট্যাটিস্টিক্স সম্পর্কে একটা ভালো মতো অংশ আমরা পড়াশোনা করি এই 11-12 পড়ার সময়ে। কারণ যদি রাশিবিজ্ঞান না জানি, স্ট্যাটিস্টিক্স না জানি, তাহলে জনসংখ্যা বা অর্থনৈতিক উন্নয়ন এই বিষয়গুলিকে আমরা বা অবনমন এই বিষয়গুলিকে আমরা বিজ্ঞানসম্মত উপায়ে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো না। তাই রাশিমাত্রিক ভূগোলে এই বিষয়টিকে বিভিন্ন রাশি তথ্য, তাদের বিচার বিশ্লেষণ, তার জন্য বিভিন্ন উপায় অবলম্বন, তত্ত্ব, মডেল এগুলো গ্রহণ করা হয়ে থাকে। এবার হচ্ছে মানবীয় ভূগোলের যে শাখাটি পড়বো সেটি হচ্ছে অর্থনৈতিক ভূগোল বা ইকোনমিক জিওগ্রাফি। এগুলো তোমরা ক্লাস 10 অবধি যেমন অর্থনৈতিক ভূগোলে একটা পার্টই ছিল, সেখানে মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, কর্মধারা এবং পরিবেশের সঙ্গে তাদের যে কার্যকারণ সম্পর্ক সেগুলি আমরা বিচার বিশ্লেষণ করে থাকি। অর্থাৎ ধরো অর্থনৈতিক কর্মকলাপের মধ্যে যেমন মানুষ কি জীবন ধারণের জন্য কি ধরনের কর্মকাণ্ড করে থাকে, কৃষি, শিল্প বা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য এই বিষয়গুলি বা সেবামূলক বিভিন্ন কাজকর্ম যে গ্রহণ করে থাকে সেই বিষয়গুলিকে গ্রহণ করে। এবার এক একটা অঞ্চলে এক একটা বিষয় উন্নতি হয়, সেটা কেন না, সেটা আবার হচ্ছে সেই অঞ্চলে কি সুবিধা রয়েছে। যেখানে কৃষির সুবিধা রয়েছে সেখানে কৃষি হবে, যেখানে শিল্পের সুবিধা রয়েছে সেখানে শিল্প হবে, যেখানে কৃষি শিল্পের সুবিধা নেই সেখানে বিভিন্ন ধরনের সেবামূলক কার্যকলাপ, পর্যটন এই বিষয়গুলিকে সাধারণত গুরুত্ব দেয়। তাহলে এই বিষয়গুলি নিয়ে অর্থনীতির বিষয়টা নিয়ে আলোচনা করে অর্থনৈতিক ভূগোল। এটার ওপর ভিত্তি করে আবার পরবর্তী ক্ষেত্রে যেমন কৃষি ভূগোল, শিল্প ভূগোল, পরিবহন ভূগোল, পর্যটন ভূগোল, বাণিজ্যিক ভূগোল আলাদা আলাদাভাবে আরও আধুনিক পর্যায়ে এসে বিশেষীকৃত কিছু শাখার উদ্ভব হচ্ছে। তৃতীয় যে শাখাটি হচ্ছে মানবীয় ভূগোলে, সেটি হচ্ছে জনসংখ্যা ভূগোল। জনসংখ্যা ভূগোলে সাধারণত একেবারে প্রাচীনকাল থেকে বর্তমানে আধুনিক কাল পর্যন্ত জনসংখ্যার বিবর্তন, তাদের প্রকৃতি, গঠন, তাদের বৃদ্ধির হার, হ্রাসের হার কেন হচ্ছে, কোথায় জনসংখ্যা বেশি, কোথায় জনসংখ্যা কম, কেন বেশি কেন কম, হ্যাঁ সেই বিষয়গুলিকে নিয়ে আলোচনা করা হয়ে থাকে জনসংখ্যা ভূগোলে। বা কোনো একটি দেশের ক্ষেত্রে, কোনো একটি অঞ্চলের ক্ষেত্রে কতটা পরিমাণ জনসংখ্যা থাকলে সেই অঞ্চলের সম্পদের দ্বারা তা পরিপুষ্ট হবে বা কাম্য জনসংখ্যার মধ্যে আবার বিভিন্ন ধরনের লিঙ্গভেদ, যেমন পুরুষ জনসংখ্যা কত, যেমন স্ত্রী জনসংখ্যা কত, শিশু জনসংখ্যা কত, বয়স্ক জনসংখ্যা কত, এই বিষয়গুলিকে নিয়ে আলোচনা করা হয় জনসংখ্যা ভূগোলে। এবার হচ্ছে রাজনৈতিক ভূগোল বা পলিটিক্যাল জিওগ্রাফি। রাজনৈতিক ভূগোলে সাধারণত মানবীয় ভূগোলেরই এটি একটি শাখা। এই শাখায় সাধারণত আলোচনা করা হয় জাতীয় স্তরে বা আন্তর্জাতিক স্তরে প্রকৃতিকে রক্ষা করার জন্য বা অর্থনৈতিক সুরক্ষার জন্য বা দেশের মানুষের সুরক্ষার জন্য যে বিভিন্ন ধরনের নীতিসমূহ গ্রহণ করা হয়, রাজনৈতিক যে ঘটনা প্রবাহ চলে বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক রক্ষা করতে গিয়ে, পৃথিবীর জলবায়ুকে রক্ষা করতে গিয়ে, বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক, আর্থিক বা কূটনীতিক সম্পর্ক রক্ষা করতে গিয়ে যে ধরনের নীতি নির্ধারণ করা হয় সেইগুলি তো রাজনৈতিক বিষয়সমূহ। তাহলে এই রাজনৈতিক বিষয়সমূহকেও কিন্তু রাজনৈতিক ভূগোলের অন্তর্ভুক্তির মধ্যে রাখা হয়েছে। এখানে বিভিন্ন রাষ্ট্রের ভৌগোলিক বন্টন, সীমানা সম্পর্কে, প্রশাসনিক বিষয় সম্পর্কে, আইনি বিষয় সম্পর্কে, তাদের দ্বারা যে নীতি নির্ধারণ করা হচ্ছে সেই নীতিগুলি সম্পর্কে, বিভিন্ন দেশের মধ্যে রাজনৈতিক এমনকি দ্বন্দ্ব সম্পর্কে, আন্তর্জাতিক যে সংগঠন সম্পর্কে, বিভিন্ন চুক্তি সম্পর্কে আলোচনা করা হয় রাজনৈতিক ভূগোলের মধ্যে।
এবার হচ্ছে মানবীয় ভূগোলের যে শাখাটি হচ্ছে সেটি হচ্ছে ঐতিহাসিক ভূগোল। ঐতিহাসিক ভূগোলের এই শাখাতে ইতিহাসের বিভিন্ন ঘটনাবলীর সঙ্গে ভৌগোলিক পরিবেশের কী প্রভাব সেটিকে আলোচনা করা হয়। স্থান ও কালের প্রেক্ষাপটে বিভিন্ন দেশের মধ্যে যে ঐতিহাসিক ঘটনাবলীগুলি হচ্ছে সেগুলি সম্পর্কে আলোচনা করা হয় এই ঐতিহাসিক ভূগোলে। ইতিহাসের ভিত্তিতেই ঐতিহাসিক ভূগোল গড়ে উঠেছে। এবার হচ্ছে সামাজিক ভূগোল। সামাজিক ভূগোল হচ্ছে মানবীয় ভূগোলের একটি শাখা, আর এই শাখায় আলোচনা করা হয় সাধারণত বিভিন্ন সমাজ ব্যবস্থা সম্পর্কে, সামাজিক গোষ্ঠী সম্পর্কে, তাদের জাতি, বর্ণ, সংস্কৃতি, সামাজিক স্তরায়ন, তাদের আচার আচরণ, প্রতিযোগিতা, দ্বন্দ্ব, মানসিক যে বিষয়সমূহ, সেই খাদ্যাভ্যাস, ধর্ম, পোশাক পরিচ্ছদ, আচার আচরণ, বৈষম্য, প্রচলিত প্রথা, এই বিষয়গুলি সম্পর্কে সামাজিক ভূগোলে আলোচনা করা হয়ে থাকে। দার্শনিক ভূগোল বা ফিলোসফিক্যাল জিওগ্রাফি। মানবীয় ভূগোলের এই শাখাতে ভূগোলের বিষয়বস্তুর দার্শনিক বিচার বিশ্লেষণ করা হয়। এখানে প্রাচীনকাল থেকে ভূগোলের উদ্দেশ্য, বিষয়বস্তু, আলোচনার পদ্ধতি, নানা ধরনের দৃষ্টিভঙ্গির বিবরণ, সেগুলির দার্শনিক বিশ্লেষণ ও ব্যাখ্যা করা হয় দার্শনিক ভূগোলে। ঠিক আছে, তো ভূগোল কিভাবে উদ্ভব হলো, ভূগোল কিভাবে বিস্তৃত হচ্ছে, ভূগোলের সংজ্ঞা কী, ভূগোলের বিবর্তন কিভাবে হচ্ছে, এই বিষয়গুলি দার্শনিক উপায়ে আলোচনা করা হয় দার্শনিক ভূগোলে। এবার হচ্ছে সাংস্কৃতিক ভূগোল। মানবীয় ভূগোলের এই শাখায় সাধারণত মানুষের জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা, বিশ্বাস, রীতিনীতি, ধর্ম, আচার আচরণ, খাদ্যাভ্যাস, পারদর্শিতা, দক্ষতা, হ্যাঁ, এই বিষয়গুলিকে সাংস্কৃতিক ভূগোলের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এই হচ্ছে তাহলে ভূগোলের বিভিন্ন শাখা সমূহ সম্পর্কে। এবার তোমাদের সিলেবাসে আছে যে ভূগোলের শাখা সমূহের ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্র বা ফিউচার স্কোপ অব দ্য ব্রাঞ্চেস অব জিওগ্রাফি, এটা সম্পর্কে আলোচনা করতে হবে। যেহেতু ভূগোল এমন একটি ভূগোল এমন একটি শাস্ত্র যে শাস্ত্রের মধ্যে বিভিন্ন শাখার ক্রমাগত অন্তর্ভুক্তি ঘটেই চলেছে, এবং আধুনিক জীবনযাত্রা যত বেশি উন্নত হচ্ছে, বলা যেতে পারে আধুনিক জীবনযাত্রা যত জটিল হচ্ছে, ভূগোলের বিষয়সমূহ কিন্তু আরও বেশি পরিপুষ্ট হচ্ছে। এই যে বিভিন্ন ধরনের শাখার কথা আলোচনা করলাম, এই বিভিন্ন ধরনের শাখাগুলি সম্পর্কে আলোচনার বিশেষ ক্ষেত্র রয়েছে, সেগুলি নিয়ে গবেষণার ব্যাপক সম্ভাবনা রয়েছে, এবং সেই সম্ভাবনার কথা মাথায় রেখে বিভিন্ন ভূগোলবিদগণ বিভিন্নভাবে এই বিষয়সমূহকে সমৃদ্ধ করেই যাচ্ছে বর্তমানেও। অর্থাৎ এই ভূগোলের বিভিন্ন শাখাগুলির ভবিষ্যৎ সম্ভাবনা কিন্তু অত্যন্ত সম্ভাবনাময় বলা যায়, এবং অত্যন্ত উন্নতির দিকে এগোচ্ছে। বিভিন্ন শাখাগুলি যেগুলি এতক্ষণ আলোচনা করেন, যেমন জ্যোতির্বিজ্ঞান, ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা বা মৃত্তিকা সম্পর্কে, অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা, রাজনীতি, ঐতিহাসিক, সামাজিক প্রেক্ষাপট, দার্শনিক বিষয়সমূহ, এগুলি সম্পর্কে সম্ভাবনাময় একটা পার্সপেক্টিভ রয়েছে, এবং এ সম্পর্কে ভূগোলবিদগণ, গবেষকগণ গবেষণা নিরন্তর করেই চলেছে। তাহলে এই হলো আজকের আলোচনা তোমাদের ভূগোলের বিভিন্ন শাখাসমূহ সম্পর্কে। ধন্যবাদ।